বিপদে আমি না যেন করি ভয়। দর্শক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের বিশেষ 3 দিন ধরে চলা আয়োজন বিপদের বন্ধু। আপনারা যারা 3 দিন আমাদের সঙ্গে ছিলেন তারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আমাদের নানান আয়োজনের আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি এবং আমরা যে কথা বলছি যে তার দেখানো পথ এবং তার দেখানো সমস্ত কিছুর মধ্য দিয়ে বাঙালি জাতি আশ্রয় খুঁজে পায়। আমরা 3 দিন ধরে সেই সমস্ত তথ্য উপাত্ত দালিলিক প্রমাণ সহ আপনাদের মাঝে ছিলাম। আজকে বিকেলে স্মরণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানে মর্মস্পর্শী বর্ণনার এক পর্যায়ে তিনি বলেন যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল, সেই পরিস্থিতিকে কাটিয়ে বাংলাদেশ এখন এক অধিকতর সমৃদ্ধির দিকে যাচ্ছে, সে কথা আবারও তিনি মনে করিয়ে দিয়েছেন। কিন্তু এই সমৃদ্ধির দিকে যাত্রা, এই যাত্রায় নানাভাবে আশ্রয় প্রশ্রয় হয়ে থাকে জাতির পিতার অনেক নীতি, তার ভাষণ, বক্তৃতা। আমরা যারা এই প্রজন্মের সন্তান আছি বা আমাদের সঙ্গে যে সমস্ত স্যারদেরকে আমরা পাবো তারা নানাভাবে উদ্বেলিত হয়। আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমরা আজকে যাদেরকে পেয়েছি, যে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান স্যারকে আমরা অনেকদিন পর পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা পেয়েছি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা পেয়েছি গবেষক সুধাংশু শেখর ভদ্র এবং চিঠি নিয়ে অনেক কাজ করার অভিজ্ঞতা আমরা আজকে তার কাছ থেকে শুনবো। আমরা সারাদিন ধরে আমাদের যে আয়োজন ছিল এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর স্মরণ সভার যে বক্তব্য সেটি আমরা একটু দেখে নেব এবং তারপর আমরা অনুষ্ঠান শুরু করব। করোনা মহামারীর এই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে আওয়ামী লীগের এই আলোচনা অনুষ্ঠানটি হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে। গণভবন থেকে যোগ দিলেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন দলের নেতাকর্মীরা। নিজের পরিবারের প্রায় সব সদস্যকে হারানোর শোকাবহ ১৫ই আগস্ট নিয়ে কথা বলতে গিয়ে সবসময়ই আবেগ আপ্লুত থাকেন শেখ হাসিনা। এদিনও ছিলেন। অভিযোগ করলেন এই হত্যাকাণ্ডের পেছনে মূল মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। কিন্তু এই সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছিল, তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক, তার উচ্চাভিলাষ, আর তার সহযোগী জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলেই এই হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তেও বাধা দিয়েছিলেন জিয়া, এমন অভিযোগ আওয়ামী লীগ সভাপতির। তদন্ত কমিশনের প্রতিনিধি হিসেবে স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। ব্রিটিশ এমপি অনেকে তখন আমাদের সহযোগিতা করে এবং তিনি যখন ভিসা চান, জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। খুনের সাথে জড়িত ছিল বলেই সে ভয় ভীত ছিল, সেই জন্যই সে এটা তদন্ত করতে দেয়নি। জিয়াউর রহমানের খুনের রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তার স্ত্রী খালেদা জিয়াও, এমন অভিযোগও করলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্টের নামে চত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে, যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদেরও ইন্ডেমনিটি দিয়ে গেছে। করোনার সময়ে মানুষের পাশে দাঁড়ানোয় দলের নেতাকর্মীদের সাধুবাদ দিয়ে শেখ হাসিনা বললেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথই হতে পারে তার শাহাদত বার্ষিকীতে তাকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায়। যে পিতা, তোমাকে কথা দিলাম, তোমার বাংলার দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফোটাবো, এই বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং আজকে আমাদের অতিথি যারা আছেন এই 4 জনকে আমি হলপ করে বলতে পারি যে শেষ কথাটি, যে অর্থাৎ
জাতির পিতাকে কথা দেয়া যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ টিকিয়ে রাখা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, নিরলসভাবে যারা কাজ করছেন, এই চারজন তাদের মধ্যে অন্যতম। মোস্তফা জব্বার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 15ই আগস্ট এলে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলেন, এবং এই প্রজন্মের সন্তান হিসেবে আমরাও কিন্তু দারুণভাবে মানে ব্যথিত হই যে বাংলাদেশ কি ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে, দুঃসময়ের মধ্য দিয়ে পার গেছে। তাহলে ক্ষমতাটাই কি বড় কথা? বঙ্গবন্ধু তো কখনোই জোর করে ক্ষমতায় আঁকড়ে থাকতে চাননি। আমরা ছোট্ট একটি বক্তৃতা 1972 সালের 26শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ক্ষমতায় থাকা না থেকে কি কথা বলছিলেন সেটি দেখিয়ে মোস্তফা জব্বার আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা সহকর্মীরা যদি 2 নম্বর ভিডিও ক্লিপসটা একটু চলেন। জন্য আমি রাজনীতি করি নাই। এহিয়া খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আইয়ুব খান আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আমি লাফি মেরে সে প্রধানমন্ত্রিত্ব দাঁড়িয়ে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছিলাম আমার বাংলার 7.5 কোটি লোকের মুক্তির জন্য রাজনীতি করেছি। যদি কোনোদিন আমি দেখি যে বাংলার মানুষ আমাকে ভালোবাসে না, সেই দিন মনে রাখবেন এই প্রধানমন্ত্রিত্ব আমি লাঠি মেরে তাড়িয়ে দিয়ে আমি আমার ভাইকে ফিরে দেব। মোস্তফা জব্বার, কি বলে রিলেট করবেন? দেখেন, আমি খুব স্পষ্ট করে একটা বিষয় বুঝি যে আমরা পৃথিবীর ইতিহাসে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া, বিপ্লব সংগঠিত করা, এর বহু দৃষ্টান্ত দেখেছি। আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন এই বিপ্লবীদের ইতিহাসও পড়েছি। আমার প্রিয় নেতৃবৃন্দের মধ্যে হো চি মিন ছিলেন, দেন চে গুয়েভারা ছিলেন, মাও তসে-তুংয়ের কথাও আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি, লেনিনের কথাও মনোযোগ দিয়ে পড়েছি, এবং আমাদের কাছে তখন এগুলো মনে হয়েছে যে রূপকথার গল্পের মতন তারা কিভাবে একটা দেশকে, একটা জাতিকে এইভাবে বিপ্লবের দিকে নিয়ে গেছেন। এখন যখন এই 70 বছর অতিক্রম করে বঙ্গবন্ধুকে অধ্যয়ন করছি, আমি খুব স্পষ্টভাবে বলি যে দীর্ঘদিন যাবত আমি এখন বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছি। এই পড়াশোনা করতে গিয়ে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এবং আমার নিজের কাছে কোনো ভাষা আসছে না যে এই মানুষটির সাথে তুলনা করার মতন কোনো বিশ্ব বিপ্লবীও পাচ্ছি না, বিশ্ব নেতাও পাচ্ছি না, কোনো মহামানবও পাচ্ছি না, যাকে অনুসরণ করব সেই রকম মানুষও খুঁজে পাচ্ছি না। তাহলে বুঝতে পারেন যে আমরা, আমাদের কত সৌভাগ্য যে এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি টুঙ্গিপাড়ার গ্রাম থেকে উঠে এসে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একটি জাতিসত্তা গড়ে তোলে, সেই জাতিসত্তার উপরে ভিত্তি করে একটি গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, অসাম্প্রদায়িক এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করার একদম সম্পূর্ণ কাজটি সম্পন্ন করে গেছেন। এটি আমাদের সৌভাগ্যের বিষয়, এবং আমাদের সৌভাগ্যের বিষয় যে এইবার আমরা তার জন্ম শতবার্ষিকী পালন করছি। যদিও করোনার জন্য আমাদের এই জন্ম শতবার্ষিকী, আমরা যেমনটা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা আছেন, আবার এম এ মান্নান এমপি পরিকল্পনা মাননীয় মন্ত্রী। স্যার, দুজনের কাছে আমার একটা কমন বিষয়, আমি আমাদের আর্কাইভে জাতির পিতার 1973 সালের বাজেট বক্তৃতার কিছু অংশ খুঁজে পেয়েছি। মানে আমরা বলছি যে বিপদের বন্ধু, অর্থাৎ এই করোনার দুঃসময়টিতে তার নানান ম্যাটেরিয়ালস যখন আমরা খুঁজি, যেমনটা কিছুক্ষণ আগে মোস্তফা জব্বার বলছিলেন যে আমরা কিন্তু তার মধ্য থেকে আমরা আশ্রয় খুঁজে পাই। অর্থাৎ আমাদের সকল কিছুর মধ্যেই দেখি তিনি পথ দেখিয়ে গেছেন, তিনি লিখে রেখে গেছেন, বলে রেখে গেছেন, বক্তৃতায় রেখেছেন, কবিতায় রেখেছেন, গানে রেখেছেন, তিনি মানে তার ভাষণে রেখেছেন। আমরা 73 সালের বাজেট বক্তৃতা আমরা একটু শুনবো, শুনে মান্নান স্যার আপনার কাছ থেকে একটু শুনবো যে আজকের বাংলাদেশ যখন নীতি বাস্তবায়ন করে, অর্থাৎ বাজেটটি করে অথবা নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করে, কোথায় যেন এর মধ্যে মিল রয়েছে। আমরা একটু আসবো, একটু শুনে আসতে চাই। আমি মিথ্যা ওয়াদা করতে পারবো না।
আপনারা দেখেছেন বাজেট করেছি, খাজনা ধরি নাই, ট্যাক্স ধরি নাই, সামান্য সামান্য বড় লোকদের উপর ধরেছি। কৃষক ভাইদের জন্য কোন দুনিয়া বলতে পারে না যে 6 মাস আমার গরিব কর্মচারী না খেয়ে মরতো, স্কুলের টিচার না খেয়ে কষ্ট পেত। আমি বললাম টাকা নাই, টাকা যেখান দেওয়া জোগাড় করতে হবে, 25 টাকা পর্যন্ত ওদের বেতন বাড়ায় না, ওরা পেট ভরে খাক, ওরা কাজ করুক। তাতে আমার 35 কোটি টাকা দিতে হয়েছে। আর এবার 103 কোটি টাকা আমি বাজারে রাখছি কৃষক ভাইদের জন্য। আমি শহরে ফহরে পয়সা খরচ করতে পারবো না, যা টাকা পাবো অধিকাংশ যত পারি গ্রামের কৃষকের জন্য আমি ব্যয় করতে চাই। কারণ কৃষক হলো দেশের জাতের মেরুদণ্ড, মানুষকে বাঁচাতে হবে। টাকা জোগাড় হয়ে যাবে, আমার মানুষকে দুঃখ দেওয়ার পারবো না। মান্নান স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো যে আমরা যখন নির্বাচনের ম্যানিফেস্টো তৈরি করি তখন যখন দেই যে গ্রাম হবে শহর, আবার মানুষকে কষ্ট দেয়া যাবে না, আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন ঠিক একই প্রতিফলন, শুধু শব্দ ভাষার প্রয়োগ এদিক ওদিক, কিন্তু উন্নততর সমৃদ্ধতর জীবনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। নিশ্চয়ই অনেক কিছু ভাবছেন মান্নান স্যার যুক্ত করার জন্য। স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। অনেক কিছু ভাবছি, এই যে বললেন এইটাই হলো আমার সমস্যা এই মুহূর্তে। চারদিক থেকে নানা ধরনের আবেগ, ধারণা, তথ্য, একটা বিশাল একটা কি বলবো ঢেউয়ের মতো মাথায় ঘুরছে, এবং সামান্য 2-4 মিনিটে এগুলো বলা, সেই ধরনের গুছিয়ে বলারও আমার ক্ষমতা নেই। যেটা আমি বলতে চাই, আগে আমাদের সহকর্মী জব্বার সাহেব যে বিবৃতিটা দিলেন, যে কথাগুলো বললেন, তিনি তার 60-এর দশকে তার যৌবনকালে বা তার যুবককালে যে কথাগুলো বলছিলেন তখন, যে হো চি মিন, মাও জেদং এবং ফিডেল কাস্ট্রো এসবের কথা চিন্তা করতেন, শুনতেন, এই ধরনের স্বপ্নে ছিল। আমাদেরও ওই সময় গড়ে ওঠার সময়, আমরাও তখন কিন্তু ওই ফিডেল কাস্ট্রো এদের কথা চিন্তা করতাম। মনে মনে ভাবতাম যে আমাদের একজন ফিডেল কাস্ট্রো, আমাদের একজন হো চি মিন, আমাদের মাও জেদং বা লেনিন, কেন যাই না, কারণ পাকিস্তানিরা তখন প্রকাশ হয়ে গেছে আমাদের চোখের সামনে। আমরা মোটামুটি সচেতন হয়ে গেছি যে এটা একটা লুণ্ঠনতন্ত্র, এইটার থেকে আমাদের যদি বেরিয়ে না আসতে হলে আমাদের বাঁচার কোনো পথ নেই। তখন কিন্তু কে জানতো? আমি তো জানতামই না যে আমাদের অজান্তে হলেও এই বাংলাদেশের পক্ষে এটা ডেভেলপ করা সম্ভব হয়েছিল। এবং কেন তিনি করেছিলেন, আমি তাকে মাঝে মাঝে বলি যে তিনি হলেন লিগ্যাল পার্লামেন্টারি রেভলিউশন। কিভাবে এই কথাটা বললাম আমি ক্ষমা করবেন, তিনি কিন্তু পাকিস্তানের সংবিধানের আওতায় থেকে অত্যন্ত সাবধানে একদম শেষ প্রান্তে গিয়ে এই সংবিধানকে ফেলে দিয়েছেন। তিনি কিন্তু সংগ্রাম, বিপ্লব সবই সাধন করেছেন, কিন্তু তার যে আজীবনের যে একটা লালিত ট্রেনিং ছিল, যে তিনি একজন পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং পার্লামেন্টারি ধরনের রাজনীতিতে বিশ্বাসী একজন নেতা, এই দুইয়ের একটা মিশেল তার মধ্যে ছিল। সুতরাং একদিকে যেমন আমরা দেখি তার জনগণকে বলেন তোমাদের যা কিছু আছে তাই যে শত্রুকে মোকাবেলা করতে হবে, ঘরে ঘরে দুর্গ তুলেছিল, এখানে মাও জেদং এর ভাষা, এখানে হো চি মিনের ভাষা। আবার অন্যদিকে তাদেরকে ভাতে মারবো, তাদেরকে পানিতে মারবো, কাউকে কিছু ট্যাক্স দিয়ে মারা ইত্যাদি, মহাত্মা গান্ধীর মতো কথা, লবণের সেই বিদ্রোহের কথা। সুতরাং এই দুই একটা মিক্স, এক অদ্ভুত ধরনের এক ব্যক্তি এখানে গড়ে উঠেছে, এক আনহার্ড অফ বিফোর। বিপ্লবকে যে করা যায়, এই যে বলছিলাম আমি কথাটা আপনাকে, এখন কথা যেগুলো দেখেন এই বাজের বক্তব্য, কৃষকের কথা বলছেন, কাউকে কিছু দিতে পারবো না, যা পাবো কৃষককে দিতে হবে, কারণ কৃষক আমাদেরকে বাঁচিয়েছে, বাঁচাচ্ছে। জানেন 50 বছর পরে সেই কৃষকই আবার তার সুযোগ্য কন্যা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, সেই কৃষকের দরজায় তিনি দাঁড়িয়ে আছেন। এই যে মহা সংকট যাচ্ছে এই মুহূর্তে আমাদের কোভিড জনিত এবং অন্যান্য নানা সমস্যা অর্থনৈতিক ভাবে, তিনি কৃষক এবং কৃষির দিকে নজর দিয়েছেন। এই সংকটকালে কৃষি আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরকে বের হয়ে আসার একটা সুযোগ করে দিয়েছে। এটা আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত পরিষ্কার বুঝেছেন এবং তিনি সেইভাবে তার কৌশলটাকেও সেইভাবে সানিয়ে নিয়েছেন। তিনি কৃষকের জন্য বর্ধিত পরিমাণে মনোযোগ, বর্ধিত বরাদ্দ, বর্ধিত সহায়তার কথা বলছেন, কারণ তিনি মনে করেন তার মহান পিতার মতো শেষ বিচারে বাঙালি কৃষকের জাতি, কৃষকের ভূমিকা বাংলার অর্থনীতি থেকে পরিষ্কার হয়ে যেতে, কমপ্লিট ট্রান্সফরমেশন হতে বহুদূর বাকি। সুতরাং এই বাপ বেটি অথবা পিতা কন্যা, এই যে একটা চিন্তার যে একটা মিশেল বা মেলবন্ধন, এইটা পরিষ্কার দেখা যাচ্ছে। সুতরাং কি বলবো, কাকে
শেষ করবো আর কারাগারে শুরু করবো, এই সমস্যা হলো। বাহ, দারুণ। আমরা নিশ্চয়ই আমরা ডক্টর মশিউর রহমান স্যারের কাছে যাব এবং আমাদের সঙ্গে এস ভদ্র তিনি আছেন, তিনি একজন গবেষক এবং নানানভাবে বিশ্লেষণ করে থাকেন, তার কাছে যাব। কিন্তু কথা হচ্ছে যে আমরা নানান বিষয়ে বিপদের বন্ধু বলি। আমার ভূমিকায় কিছুক্ষণ আগে বলছিলাম যে তার গানে, তার কবিতায় অনেকেই হয়তো মনে করতে পারেন যে প্রণব কোত্থেকে গানের কথা বলছে, কোত্থেকে কবিতার কথা বলছে। আমরা জাতির পিতার অসংখ্য প্রিয় গান খুঁজে পেয়েছি, যেগুলো তিনি নানা ব্যক্তিবর্গের সঙ্গে জীবনীতে আমার ঠিক এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায় ঢাকায় যখন ফিরলেন, তাকে বাসায় নিয়ে এই বিশাল যে সাংস্কৃতিক একটা অবয়ব, মানে বিপদের বন্ধু আমরা তাকে বলছি, কিন্তু এই বন্ধু, এই মানুষটি কার কাছে আশ্রয় পাতেন, সেই রবীন্দ্রনাথের কোন লেখায়, কোন গানে, সেটি কিন্তু অনেক বড় একটি কাজ, গবেষণা। আমরা ছোট্ট 4 লাইন একটি গানের শোনাবো। 1972 সালে ফেব্রুয়ারি মাসে হেমন্ত মুখোপাধ্যায় এসেছিলেন, মার্চ মাসেও এসেছিলেন, এবং সে সময় বঙ্গবন্ধুর বাড়িতে কি গান শুনিয়েছিলেন, সেটি কি কোনো জীবনের দর্শন তিনি খুঁজে পেয়েছিলেন? আমরা একটু মশিউর রহমান এবং এস ভদ্রর কাছ থেকে শুনবো, গানটা শুনে নিচ্ছি। 1972 সালের 17ই মার্চ জন্মদিনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছেন ভারতীয় সাংস্কৃতিক দলের কয়েকজন। সেদিন হেমন্ত মুখোপাধ্যায়কে কাছে পেয়ে বঙ্গবন্ধু বলছেন, তোমার এই গান কত বিপদে আপদে কতবার যে গেয়েছি, সেই হিসেব তুমি কি রাখো? আমরা আসলে একদম অল্প করে শুনলাম। মশিউর রহমান, অনেক কিছু যোগ করার আপনার রয়েছে। ডক্টর মশিউর রহমান। এটা খুব সম্ভব মরুতীর্থ হিংলাজের গান। বঙ্গবন্ধু কলকাতায় পড়তে যান 1940 সালে, এবং এই উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে 1947 সালে উনি ঢাকায় আসেন। তো 1940 থেকে শুরু করে যদি 50 বা 60-এর দশকের শুরু পর্যন্ত দেখেন, ওই সময় হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, আমাদের এখানে পরে কলিম শরফি আসলেন, এরা সবাই কিন্তু একটা গোষ্ঠী সৃষ্টি করে যারা ভারতের স্বাধীন উপমহাদেশের স্বাধীনতা, ভারত বললে এখন ভুল হবে, উপমহাদেশের স্বাধীনতা, সাধারণ লোকের অধিকার ইত্যাদি নিয়ে তারা গান রচনা করতেন এবং গান গাইতেন। এবং ওই সময় যদি আপনার মনে থাকে যে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, তারপরে সুকান্ত ভট্টাচার্যের রানার, এসব হেমন্ত মুখোপাধ্যায়ের গানে ছিল। তো বঙ্গবন্ধু ছাত্র জীবনেই তো তার রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছেন, এবং ওই সময় যে তিনি গান শুনতেন না বা গান তার কানে আসবে না, এরকম কথা বোধহয় মনে চিন্তা করা ঠিক নয়। ওরা বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও আছে যে একবার ওরা ব্রাহ্মণবাড়িয়ায় কোনো জায়গা থেকে নৌকায় আসছিলেন, সাথে যারা ছিলেন তার মধ্যে আব্বাস উদ্দিন সাহেব ছিলেন। তো বঙ্গবন্ধু উনি সেখানে মন্তব্য করছেন যে আসবার সময় আব্বাস উদ্দিন ওই নৌকাতে বসে গান গাইল। আব্বাস উদ্দিনের গানের সুর আর এই নদীর তরঙ্গ, এই দুটো যেন মিশে গেল। এত মধুর গান কখনো শোনা যায়নি। তো বঙ্গবন্ধুর যে সাংস্কৃতিক মন, তার যে সাংস্কৃতিক একটা আত্মার মিলন, এইটাই সবসময় ছিল। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা যে উনি বলছেন আধারের ভ্রুকুটিতে ভয় নাই, এবং এটা আমাদের বললাম যে খুব সময় মরুতীর্থ হিংলাজের গান। এই পথটা, মরুতীর্থ হিংলাজে যাওয়ার পথটা ছিল অত্যন্ত কঠিন। আমাদের স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা অর্জনের পরে দেশকে গড়ার যে পথ, এটাও ছিল কঠিন। তো বঙ্গবন্ধুর এই যে উপলব্ধি, সেই উপলব্ধিটা শুধু রাজনীতি
অথবা দেশ গঠন প্রক্রিয়া ভিতর থেকে প্রকাশ পায়নি বা তার আত্মস্থ হয়নি, এটা তার জীবনের সব দিক থেকেই তার ভিতরে এটা এসেছে এবং তার জীবনে গড়ে উঠেছে। জি স্যার, আমি আসবো, আমার একদম ছোট্ট একটা বিরতি নিতে হবে। মোস্তফা জব্বার আপনি থাকবেন, আপনার জন্য লতা মঙ্গেশকরের একটা দারুণ গান আমরা রেখেছি আপনার মন্তব্য শুনবো বলে। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, দর্শক থাকুন এটি নিজের সঙ্গে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে আমি না যেন করি ভয়, এবং আমাদের আজকের শিরোনাম বিপদের বন্ধু। আপনারা জানেন মোস্তফা জব্বার এবং এস ভদ্র, আপনাদের দুজনের কাছেই আমি যাব। আমরা বারবার বলছি যে আমাদের বিপদে আমরা আশ্রয় খুঁজে পাই বঙ্গবন্ধুর কাছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। মোস্তফা জব্বার যে প্রজন্মের, এস ভদ্র ঠিক তার পরবর্তী একটা প্রজন্ম। এই দুই প্রজন্মকে এক করা একটি ভাষণে আমার কাছে মনে হয়েছে, মোস্তফা জব্বার আপনার নিশ্চয়ই মনে আছে যে 1972 সালের 30শে জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে সেই অস্ত্র সমর্পণের আমি প্রায়শই এই ভাষণটি শুনি, দেখানোর চেষ্টা করি, এবং সেখানে সমস্ত মুক্তিযোদ্ধারা স্টেডিয়াম বোঝায় সবাই জাতির পিতার পায়ের সামনে তাদের অস্ত্র সমর্পণ করেছিল, এবং আপনিও সেখানে ছিলেন আমি যদি ভুল না করে থাকি। সেই ভাষণের কিছু অংশ একটু শুনে আপনি এবং ভদ্রের মন্তব্য শুনবো। আমার সহকর্মীরা যদি 14 নম্বর ক্লিপটা একটু জানান। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো 2 মাস লাগতো কি 3 মাস লাগতো স্বাধীন হতে, তো তোমরা যুদ্ধ করতে না? যদি 1 বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না, তখন যখন আমার কথা মতো তোমরা করেছো, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। মোস্তফা জব্বার, এই যে সকল মানুষকে এক করে ফেলা, অর্থাৎ দেশ প্রেমে সবাইকে টেনে তোলা এবং সবাইকে নিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়া, এটাই তো বিপদের বন্ধু। এই পলিসি আজকেও তো অ্যাপ্লাই আমরা করছি। মাননীয় মন্ত্রী কি জবাব দেবেন? হ্যাঁ, আপনি আনমিউট করবেন মোস্তফা জব্বার আপনার। ধন্যবাদ প্রণব। হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আমি মনোমুগ্ধকর অবস্থায় আমার বড় ভাই মান্নান ভাইয়ের বক্তব্যটা শুনছিলাম, এবং সেই সূত্রে আমি এই কথাটি বলতে চাই যে আমরা যত সব মহান নেতার কথা
আমরা বইতে পড়েছি, চাক্ষুষ দেখার চেষ্টা করেছি, এই মধ্যেই মহৎ গুণাবলী ছিল। কিন্তু বঙ্গবন্ধু হচ্ছেন একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে সঙ্গে নিয়ে তার 25শে মার্চ পর্যন্ত মানুষের সাথে নিয়ে এটি গণতান্ত্রিক উপায়ে, এবং যদি আমরা বলি তাহলে সেটাকে পার্লামেন্টারি গণতান্ত্রিক উপায়ে কিন্তু একটি দেশকে স্বাধীন করার জন্য যা যা পথ ধরা দরকার তার সমস্ত কিছু কিন্তু তিনি এককভাবে এই জায়গায় নিয়ে গেছেন। আর কোন নেতার কাছে আমি সবগুলো জিনিস একত্রে পাই না, সবার মধ্যেই টুকরা টুকরা পাই, একটা টুকরা পাই, ওইটা টুকরা পাই, সেটা টুকরা পাই। কিন্তু তিনি এমন একটি করেছেন পৃথিবীতে, এটি একটি বিরল দৃষ্টান্ত। আমার কাছে একটি বই আছে, আমার বন্ধু মুনতাসির মামুনের লেখা, সে এটা চমৎকার একটা তথ্য দিয়েছে, এটা পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। অনর রায় বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর সাথে কথা বললেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার মাথায় এই বাংলাদেশ আসলো কোত্থেকে। বঙ্গবন্ধু খুব অকপটে এই কথাটা বলে দিলেন যে আমি 1947 সালে এই বাংলাদেশ নামের একটি রাষ্ট্র গঠন করার কথা চিন্তা করেছে, এবং পরবর্তীকালে যখন আমি দেখতে পেয়েছি যে পাকিস্তান তৈরি হতে যাচ্ছে, যখন দেখতে পাচ্ছি কাঠামোতে যেতে হচ্ছে, লক্ষ্য করে থাকবেন বঙ্গবন্ধু তার মাথার মধ্যে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের আন্দোলন করেছেন, পাকিস্তানের কাঠামোতে গিয়ে তিনি সংগঠন করেছেন, পাকিস্তানের কাঠামোতে থেকে তিনি নির্বাচন করেছেন, সর্বশেষ 70 সালের নির্বাচন করেছেন, সেটাও এলএফের অধীনে নির্বাচন করেছেন। এবং তার মানেটা হচ্ছে সর্বশেষ মুহূর্তে তিনি খুব করে জানতেন যে ইয়াহিয়ার সাথে আলোচনা করার ফলাফল কি হবে, কিন্তু মানুষকে ছেড়ে তিনি কখনোই কোনো অবস্থাতেই এক চুল পরিমাণ সরে যাননি। এই জায়গাটার ক্ষেত্রেই সবচেয়ে বড় ভরসা। আজকে এটিএন নিউজ বলছে বিপদের বন্ধু, বিপদের বন্ধু তাকেই বলা যায় যাকে প্রতি মুহূর্তে সঙ্গে পাওয়া যায় এবং যার প্রত্যেকটি নীতি আর আদর্শ প্রতি মুহূর্তে অনুসরণ করা যায়। আমি এই কথাটাই তোলার জন্য যে নির্দেশটা দিয়ে গিয়েছিলেন, আমি মনে করি এখনো বঙ্গবন্ধুর সেই ভাষণ আমাদের জন্য একটি দিক নির্দেশনা। অতএব এই দিক নির্দেশনার উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশ বাইরে যাচ্ছে। মাননীয় মন্ত্রী, আমরা এখানে যারা আছেন আপনারা আমার অতিথি, এবং এই অতিথির মধ্যে সবচেয়ে কনিষ্ঠ হচ্ছে আমাদের মানে এস ভদ্র, এবং আমরা তার গবেষক পরিচয়টা দিতে চাই, কারণ চিঠি নিয়ে তিনি যে কাজগুলো করছেন সেগুলো এটিএন নিউজ আজকে সারাদিন দেখিয়েছে। সবকিছু মিলে দুই প্রজন্ম, অর্থাৎ আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু তারা কিভাবে এই ভাষণ শুনে অনুপ্রাণিত হয়, এবং বিপদের বন্ধু আমরা বলছি, তারা কিভাবে বিপদ থেকে উদ্ধার পায়, নিশ্চয়ই এস ভদ্র আপনি অনেক কিছু ভেবে রেখেছেন, কি জানাবেন? ধন্যবাদ। আমাদের প্রণব ভদ্র বলার আগে বলে দিয়ে যাই, আমরা বঙ্গবন্ধুর হাত ধরে এই পর্যন্ত এসছি। ভদ্রদের সৌভাগ্য, ভদ্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে পর্যন্ত আসতে পেরেছে, সুতরাং আমাদের মধ্যে ওই গ্যাপটা বিরাজ করে না। আমি আশা করি ভদ্র সেটা রিয়ালাইজ করবে। ধন্যবাদ স্যার। জি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সম্পূর্ণভাবে একমত। আমার অগ্রজ এবং আমার প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ববৃন্দ আমার সামনে উপস্থিত, এই সভায় আমার মতন একজন নগণ্য মানুষের পক্ষে কিছু বলা এটা নিতান্তই বাতুলতা মাত্র। তারপরে মাপ চেয়ে নিচ্ছি। আমি ছোটবেলায় একটা বই পড়েছিলাম, ইংরেজিতে লেখা ছিল, বইটা হচ্ছে গ্রেট সন্স অফ মাদার ইন্ডিয়া। কিন্তু সেখানে সমস্ত ব্যক্তিত্বগুলোই ছিল বাইরের, কিন্তু আমার বাংলাদেশের কোনো ব্যক্তিত্বের কথা ছিল না। তখনই মনের ভিতর একটা আকাঙ্ক্ষা জাগতো যে এই পলিমাটির দেশে, এই বিল অঞ্চলে, এই খাল বিল হাওড়ের ভিতর কখন আসবে। এরপরে আমি ইতিহাস পড়লাম, সালতানাত পড়লাম, মোগল আমল পড়লাম, বিভিন্ন আপনার বর্গীরা এসেছে, মোগলরা এসেছে, বিভিন্ন দুর্বৃত্তরা এসেছে, ইংরেজরা এসেছে, আমার বাঙালির কোনো কেউ তো আসেনি শাসন করার জন্য। বোধহয় আমাদের হাজার হাজার বছরের এই আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের চোখের পানি ছিল, আমাদের লুটতরাজ করেছে,
আমাদের ঘর বাড়িতে আগুন দিয়েছে, আমাদের সব সর্বস্ব শোষণ করেছে, আমাদের মায়েদের সেই অশ্রু, আমাদের বুকের যে আর্তনাদ, এটা মিলিয়ে বোধহয় সৃষ্টিকর্তার শতাব্দী থেকে শতাব্দীতে বাংলাদেশ এবং এই পৃথিবীর মানবতা এবং মনুষ্যত্ব যতদিন থাকবে, বঙ্গবন্ধুর মতন ব্যক্তিত্বরা বেঁচে থাকবে। বঙ্গবন্ধুকে আমি নানাভাবে দেখতে চেষ্টা করেছি, দেখার প্রয়াস নিয়েছি মাত্র। যেমন বঙ্গবন্ধু নৌকায় চলেছেন একটা স্বাধীনতা দেওয়ার জন্য এবং মুক্তি দেওয়ার জন্য, যিনি বললেন আজন্ম চেষ্টা করে গেছেন, যার জীবন দিয়েও আমাদের কাছে আজকে পৌঁছে দিয়ে গেছে এই স্বাধীন বাংলা, যেটা তারই রক্তের যোগ্য উত্তরাধিকারীর হাত ধরে আজ বাংলাদেশ বিশ্বে উন্নত আসন পেতে চলেছে। আমি বঙ্গবন্ধুর একটি ছোট্ট কোটেশন আমি দিতে চাই, কারণ কিছুক্ষণ আগে বলা হয়েছিল, একটা আলোচনা করা হয়েছে সাংস্কৃতিক বিষয়। আমি অনেক গবেষণায় দেখেছি যে পৃথিবীতে যত স্বাধীনতা এবং সামাজিক বিপ্লব হয়েছে, সেটা সাংস্কৃতিক আন্দোলন ছাড়া কিন্তু এটা সম্পূর্ণ হয় নাই। কিন্তু বঙ্গবন্ধু কিভাবে এটা ধারণ করেছিলেন, যেমন অন্য একটা কোট থেকে আমি বলছি, সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য সংস্কৃতি। চরম নির্দেশনা। সাংস্কৃতিক আন্দোলনের এর থেকে বড় মাইল ফলক আর কিছু হতে পারে না। আমাদের ভিতরে যদি সাংস্কৃতিক বিপ্লব হয়ে থাকে, আমরা হব অসাম্প্রদায়িক, আমরা হব উন্নত সভ্য জাতি। পৃথিবীর ভিতরে আমরাই একমাত্র পথ দেখাতে সক্ষম হব বঙ্গবন্ধুর এই পরতে। বঙ্গবন্ধু আবার বলেছেন, যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত তাকে কেউ মারতে পারে না। তাই বঙ্গবন্ধুর আমাদের মাঝে নেই, কিন্তু বঙ্গবন্ধুর কে তো মারতে কেউ পারে নাই। এমন কোন অস্ত্র আবিষ্কার হয় না, এমন কোন নিউক্লিয়ার অস্ত্র পৃথিবীতে নাই যে বঙ্গবন্ধুকে মারতে পারে। আমি আসবো আপনার কাছে, কারণ এই কথাগুলো এই প্রজন্মের সন্তানদের জন্য অনেক বেশি জরুরি। সাংস্কৃতিকের কথা বলছিলেন, এবং আমরা শুধু জাতির পিতাই নয়, তার পরিবারের সকল সদস্যকে কিন্তু এই দিন হত্যা করেছিল। যেমনটা প্রধানমন্ত্রী আজকে বলছিলেন, সেই ষড়যন্ত্রের মূল হোতা জিয়া, এবং পরবর্তীতে যারা সেটিকে নানাভাবে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে সেই বিষয়গুলো বাংলাদেশের মানুষকে বারবার বলা, বারবার মনে করিয়ে দেয়া। আমরা মান্নান স্যারের কাছে যাব, মশিউর রহমান স্যারের কাছে যাব। আবারও একটা ছোট্ট গান শোনাতে চাই। এই গানটি বেগম মুজিবের প্রিয় গান। মোস্তফা জব্বারকে যেমনটা বলছিলাম যে লতা মঙ্গেশকরের আমরা একটা গান রেখেছি 1972 সালের 24শে জানুয়ারি। বড় একটা সাংস্কৃতিক দল এলেন, লতা মঙ্গেশকরও এলেন সেই দলের সঙ্গে। এবং লতা মঙ্গেশকরের যে সঙ্গীত কেরিয়ার, কখনো কারো বাড়িতে গিয়ে গান গাওয়ার কোনো রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত নেই, এক্সেপ্ট বঙ্গবন্ধুর বাড়ি ছাড়া। তাকে ইন্দিরা গান্ধীর পরিষ্কার নির্দেশনা ছিল, যদি মুজিব ভাই আপনাকে গাইতে বলেন, যদি বেগম মুজিব আপনাকে গাইতে বলেন, আপনি গাইবেন, এবং যথেষ্ট প্রস্তুতি যেন থাকে। আমার এত বছর পর এই সমস্ত আর্কাইভ ফুটেজ যখন পাই, তখন মনে হলো বেগম মুজিব কেন এই গানটির কথা বললেন। আমরা আপনাদের কাছ থেকে ব্যাখ্যা শুনবো, আমরা একটু শুনে আপনাদের কাছ থেকে শুনবো। 1972 সালে লতা মঙ্গেশকর ঢাকায় আসেন, গান করেন একটি মাত্র ঘরোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বাড়িতে। বেগম মুজিব তাকে গাইতে বলেন
এ সম্পর্কে বলা তো বেশ কঠিন, কারণ বেগম মুজিব গান শুনতে চেয়েছেন এবং উনি কি মনোভাব থেকে গানটা শুনতে চেয়েছেন এটা আমরা শুধু আন্দাজ করতে পারি, কারণ বেগম মুজিব সম্পর্কে আমাদের জানা অনেক সীমিত। বেগম মুজিবের জীবন ছিল খুবই প্রাইভেট, এই অর্থে যে উনি প্রধানমন্ত্রী স্ত্রী হিসাবে যে খুব একটা বড় জনসমাবেশ বা খুব একটা মানুষের সাথে মেলামেশা করেছেন আমার এরকম কোনো দৃষ্টান্ত নাই। তবে ঘরোয়া ভাবে যারা বঙ্গবন্ধুর সাথে কাজ করেছে বা পরিবারের সাথে সম্পৃক্ত ছিল, এদের সাথে বেগম মুজিব অনেক মিশেছেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীর থেকে দেখা যায় যে বেগম মুজিব উনি অত্যন্ত সংবেদনশীল নারী ছিলেন। সংবেদনশীল এই অর্থে যে উনি যে বঙ্গবন্ধু কিছু করছে না, বঙ্গবন্ধুর কোনো সুখ সুবিধা ইত্যাদি, জেলে আছেন, তার জন্য কিছু টাকা জমিয়ে তাকে দেওয়া, তার সঙ্গে দেখা করতে আসা, এগুলো উনি নিয়মিতভাবে করেছেন। তারপরে বঙ্গবন্ধু যখন প্রথম মন্ত্রী হিসেবে ওত নিলেন তখন উনি এসেছেন, কিন্তু বঙ্গবন্ধুর ওত নেওয়ার সাথে সাথে এই আদমজির ঘটনার জন্য মন্ত্রিত্ব ডিসলভ হয়ে যায়। তখন বেগম মুজিব আবার একা হয়ে গেছেন এবং ছেলে মেয়েদের বড় করে তোলা, তাদের স্কুল কলেজে যাওয়া, সেগুলোর ব্যবস্থা উনি করেছেন। তো আমার যেটা মনে হয় সে হলো যে বেগম মুজিবের একটা একাকিত্ব বোধ ছিল, তার সাথে সাথে স্বামীর প্রতি তার কর্তব্য। স্যার আমি একটু থামাই আপনাকে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বিষয়গুলো আত্মজীবনী থেকে আমরা যেমনটা জানি, কিন্তু আমি যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে মান্নান স্যারকে বলি যে স্যার, আমরা যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল ঠিক তখন আমরা যদি জিডিপির প্রবৃদ্ধি দেখি অর্থাৎ 7.8 অর্থাৎ 7.8%, এবং এই গানটির শেষ লাইনটি এরকম যে আলোর বাঁশি বাজলে পরে তোমারে হারাই, অর্থাৎ আমরা যখন সমস্ত কিছু একটা ভালো দিকে নিয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু এই ধরনের একটা আঘাত। আমরা বিপদের বন্ধু বলছি, এবং এই বন্ধুত্ব এবং এই বাঙালির বন্ধুত্বর মধ্যেও আমরা দেখি যে যখনই বাঙালি একটা ভালোর দিকে যাবে তখনই কিন্তু নানাভাবে আমাদেরকে বিপর্যস্ত করার একটা চেষ্টা কিন্তু চলে। নিশ্চয়ই মান্না স্যার আপনার অনেক কিছু যোগ করার আছে। ধন্যবাদ আপনাকে। খুবই ডিফিকাল্ট, যেমনটা আমাদের ডক্টর মরসুই বলছিলেন যে এখানে আপনি চাচ্ছেন যে আমরা বেগম মুজিব, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের যে এই গানটা কেন শুনতে চাইলেন, কি তার মনে ছিল, এটা আমি তো আরো দূরে, তিনি বরঞ্চ কাছে কাজ করেছেন, কিছুটা ধারণা থাকার কথা। তো একটি কথা তার সঙ্গে শতভাগ একমত, এই যে নারী একটা আড়ালে থাকা একজন নারী, অত্যন্ত প্রাইভেট, বা সকল কিছুকে ঢেকে নিয়ে উনার যেটাকে বলে আঁচলের আড়ালে সবাইকে রেখেছেন। যে বঙ্গবন্ধুর সঙ্গে তার সারা জীবন তার রাখি বা তার যে বিবাহ বন্ধন হয়েছিল, যে বয়সের ডিফারেন্স ছিল, তাদের আত্মীয়তার বন্ধন ছিল বিয়ের আগে, বাকি জীবন বড় ভাই, স্বামী, প্রেমিক, কর্তা, মানে এই যে এতগুলা ব্যাপার মিশল, এবং যাকে তিনি লুকিয়ে লুকিয়ে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে, যেমন আমার মা আমাকে লুকিয়ে লুকিয়ে 2 টাকা 1 টাকা দিতেন, ডক্টর মশহুরের মা যেভাবে মাঝে মাঝে এটা সেটা দিতেন, আমাদের সবাই এই অভিজ্ঞতা আছে। ঠিক সেইভাবে এই মহিলা, এই নারী শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠতা কিন্তু আবার দূরে, জীবনের একটা বৃহৎ অংশ। কত বছরের জীবন? 55-এ শেখ মুজিবের জীবন শেষ, 55-এ মানে জীবন শেষ। এর মধ্যে অনেকগুলা বছর জেলের আড়াল নয় শুধু, অনেকগুলা বছর কাজে, সাংগঠনিক কাজে, নানা জায়গায় বিচরণ। আর ইনি ঠিক টিপিক্যাল সেই বাঙালি মহিষী মা, মহিষীর স্ত্রী, বাঙালি ঘরের আমাদের যে মা বা স্ত্রী যাই বলুন, তারা যেভাবে সবকিছু আগলে ধরে রাখেন, এইভাবে ছিলেন। এই গানের মধ্যে আমি কোনো বাড়তি
অর্থ খোঁজার মতো আমার ঠিক সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আমার নেই। তবে শেষের কথাটা দিয়ে আপনারা আমি শেষ করতে চাই যে ওই সময় জিডিপির প্রবৃদ্ধি আপনি বললেন 7.8 ছিল, আপনার ভাষায় যে আলোর মুখ দেখছিলেন, এটা বেগম মুজিব কি ভাবছিলেন এটা আমার বলা মুশকিল। তবে হ্যাঁ, আলোর শুরু হয়েছিল তখন, এবং আপনি যে সেইভাবে এটাকে নিতে পারেন, এখন ভাবতে পারেন যে ঠিক ওই সময় তাকে হত্যাও করা হলো, সেইভাবে একটা অর্থ এখানে দাঁড়াতে পারে। তবে তিনি সচেতন ভাবে প্রবৃদ্ধির বিষয় নিয়ে এই যে ভেবেছিলেন, এটা আমার জন্য ভাবতে একটু কষ্ট। মোস্তফা জামান আপনার কাছে যাব, মোস্তফা জামান আপনার কাছে যাব। আমাদের সঙ্গে আরেকজন আছেন। আমরা 1974 সালের 11 জানুয়ারির একটি ভাষণ এর কিছুটা অংশ আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা শুনবো, এবং তারপর আমাদের সঙ্গে তরুণ গবেষক আছেন, তার কাছ থেকেও শুনবো, দুজনের কাছ থেকে ব্যাখ্যা শুনবো। আমরা একটু দেখে তারপর শুনবো। কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সার লোভে, ভাবতে আমি শিওরিয়া উঠি। প্রধানমন্ত্রী আসতে পারে অনেক, প্রধানমন্ত্রী যেতে পারে অনেক, আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না, আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। কারণ জাতির পিতা একবারই হয়, দুবার হয় না। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। মোস্তফা জামান, আনমিউট করবেন অডিওটি। প্রণব, আমি যত বেশি বঙ্গবন্ধুর পড়ছি, যত বেশি তার বক্তব্য শুনছি, যত বেশি বক্তৃতা শুনছি, তার যত বেশি আত্মজীবনী সহ বইগুলো পড়ছি, ততই আমার কাছে মনে হচ্ছে আমি এক অসাধারণ জগতে প্রবেশ করছি। এবং যে কথাটা তিনি এখানে বলেছেন, এইটি মানে অসাধারণ একটি কথা, যে একটি বাংলাদেশের সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী তার মধ্যে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছে তারা আছে, অনেকে আছে যারা পাকিস্তানে আটকে ছিল, তারাও ফিরে এসছে। এবং তাদেরকে সামনে রেখে যখন তিনি বলছেন যে তোমরা জনগণের বাহিনী, তখন কিন্তু স্পষ্টভাবে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এটি পাকিস্তান সেনাবাহিনী না। পাকিস্তান সেনাবাহিনীর চরিত্র আমরা কিন্তু তার আগের 23 বছরে দেখে এসেছি। তাদের একমাত্র কাজ ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করা, যারা নির্বাচিত প্রতিনিধি ছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করা, এবং সর্বশেষ 71 সালে বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করা। এই যে বাহিনীর চরিত্রটা ছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় যে সেই চরিত্রটা আমাদের জিয়াউর রহমান সাহেব ইনহেরিট করছিলেন বলেই আজকে কিন্তু আমরা এই দুঃখজনক দিনটিকে স্মরণ করছি। এতদিন পর্যন্ত জিয়াউর রহমানকে মনে করা হতো যে সে আড়ালে থেকে বোধহয় সামরিক বাহিনীতে জাস্ট পেছন থেকে মদত দিয়েছে, পরোক্ষ একটা ভূমিকা ছিল। আমি মাজেদ সাহেবের যখন ভিডিও ইন্টারভিউটা আপনাদের চ্যানেলে দেখেছি, তখন আমার কাছে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে এই জিয়াউর রহমান প্রকৃতপক্ষে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কিংবা পাকিস্তানিদের পক্ষে বাংলাদেশকে হত্যা করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সপরিবারে হত্যা করেছে। এবং তারপরে যখন দেখছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও বাংলাদেশকে বোধহয় শেষ করে ফেলা যাবে না, তখন জেলখানায় গিয়ে আমাদের 4 নেতাকেও হত্যা করেছে। এই যে হত্যা করার যে মানসিকতা, পাকিস্তানি সেনাবাহিনীর মানসিকতা, উনি কিন্তু পাকিস্তানি মেন্টালিটির কথা বলছেন, পাকিস্তানি সেনাবাহিনীর মানসিকতার কথা বলেছেন। সেই মানসিকতা থেকে তিনি তার নিজের দেশের সেনাবাহিনীকে মুক্ত রেখে জনগণের বাহিনী গড়ে তোলার জন্য যে নির্দেশনা দিয়েছেন, আমি অভিভূত যে একজন কত বড় নেতা, কত উঁচু স্তরের নেতা, কত দূরদর্শী নেতা হতে পারলে তিনি তার সেনাবাহিনীকে স্পষ্ট করে নির্দেশ দিতে পারেন। এবং যেভাবে যে ভাষায় তিনি এই নির্দেশনাগুলো দিয়েছেন, আমার কাছে মনে হয়
যে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এর যে বাণীগুলো, সেই বাণীগুলো প্রত্যেকটি মানুষের জন্য প্রযোজ্য হবে। আমার দেশের সেনাবাহিনীর প্রত্যেকটি মানুষের কাছে তার বাণীটা পৌঁছে যাবে, আমি এইটুকু বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। এস এস ভট্ট, আপনার কাছে যাব, আবারও ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখাবো, কারণ মোস্তফা জব্বর যে জায়গাটাতে শেষ করলেন ঠিক তারপর এই কথাটা রিলেট করে আমরা একটু শুনবো। সেটি হচ্ছে বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে এই কথা। 16 নম্বর ক্লিপসটা যদি আমার সহকর্মীরা জানেন। জি, অনেক ব্যথা, অনেক দ্বন্দ্ব, অনেক জুলুম, অনেক মামলার আসামি, অনেক কারাগারে নির্যাতন আমি শুধু নয়, হাজার হাজার কর্মী সহ্য করে বাংলার মাটিকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছে। তোমাদের কাছে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। আমি দেখে না যাওয়ার পারি, কিন্তু ইনশাআল্লাহ হবে। মনে রেখো, আজ তোমরা আমার প্রথম ক্যাডেট বাংলাদেশের মিলিটারি একাডেমির। তোমাদের দেখবে ভবিষ্যৎ ছেলেরা যারা আসবে, তোমাদের কাছে তারা শিখবে। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না, সায়চাত করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে মানুষ যখন, মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এস এস ভদ্র, কি যুক্ত করবেন? এর থেকে বড় দিক নির্দেশনা মানে সকল সরকারি কর্মচারী হোক আর হচ্ছে সাধারণ মানুষই হোক, এর থেকে বড় নির্দেশনা আর কিছু হতে পারে না। কারণ উনি চেতনায় বন্যী শিখা, উনি যে বক্তব্যটা দিলেন সেটা করেছে। আমাদের যে সুকুমার বৃত্তি আছে সেগুলোকে উনি জ্বালিয়ে দিয়েছেন। আমার অন্তরের যে সুকুমার বৃত্তিতে তিনি আগুন লাগিয়ে দিয়েছেন। দুর্বৃত্তরা পদানত হবে আর সুকুমার বৃত্তি প্রস্ফুটিত হবে, এটাই ওনার বক্তব্য। আমি ওনার একটা কোটেশন থেকে আমি একটু বলতে চাই, সরকারি কর্মচারী জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের সেবক, জনগণের গোলাম ভাই, তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। যিনি যেখানে রয়েছেন তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না। বঙ্গবন্ধুর এই বক্তব্যে আমি দেখতে পাই যে নির্দেশনা, দেশপ্রেমের প্রতি উজ্জীবিত হওয়ার যে উদাত্ত আহ্বান, যে আহ্বান আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য উদ্দীপিত করে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ পয়দা করতে হবে। এই কথাটা আমি আরেকটা বইতে আমি পেয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং আমাদের পাবনার একজন ধর্মগুরু ছিলেন অনুকূল চন্দ্র, তার ভিতরে একটা কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনে দেশবন্ধুকে অনুকূল চন্দ্র বলেছিলেন যে, দাসদা আপনি দেশ গড়তে চান, অতএব দেশ যদি গড়তে চান তবে ভালো মানুষ পয়দা করেন। ঠিক একই ধ্বনি, একই রকম উক্তি আমি বঙ্গবন্ধুর কণ্ঠে তার থেকে প্রায় ৮০ বছর পরে আমি ধ্বনিত হতে দেখলাম। এটাই মুগ্ধতা। বাহ বাহ, একেবারে আমারও মুগ্ধতা, মানে এইভাবে রিলেট করাটা, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি বাঙালির এবং এই প্রজন্মের। নিশ্চয়ই মুস্তফা জব্বর মিটিমিটি হাসছেন এবং স্যারের কাছ থেকেও এই ব্যাখ্যাটা শুনবো যে এই প্রজন্ম যখন জাগবে, জেগে উঠবে, এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে। আমি একেবারে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই, এবং ছোট্ট বিরতি, একেবারে ছোট বিরতি। থাকুন এটি নিউজের সঙ্গে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়।
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। বিরতির পর আবার স্বাগত। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি মোস্তফা জব্বার, এবং আপনারা যারা আছেন প্রত্যেককে আমার একটা কমন প্রশ্ন, অর্থাৎ কিছুক্ষণ আগে এস ভদ্র বলছিলেন যে এই পলিমাটি কাদামাটির মধ্যে এমন একটা লোক কোত্থেকে এলো, এরকম একটা কথা, যে কিভাবে জন্ম হলো, কিভাবে একটা সিংহের জন্ম হলো, কিভাবে এরকম এক ধরনের কথা মোস্তফা জব্বার স্যার তো সবসময়ই বলেন। আমিও প্রায়শই জাতির পিতার এই ছোট্ট ইন্টারভিউ, মার্কিন সাংবাদিক রবার্ট রজারকে দেয়া সেই ছোট্ট ইন্টারভিউটি প্রায়শই আমি দেখাই, যেখানে তিনি বলেন যে ক্ষমতা সবসময়ই সাধারণের মানুষের কাছ থেকে আসে। এরকম ঘটনা বারবার হয়েছে, অর্থাৎ তিনি মুখের উপর যেমন ধমক দিতে পারতেন, পরবর্তীতে আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু পদ্মা সেতু ইস্যুতে ঠিক একই ধরনের বক্তব্যই কিন্তু রেখেছিলেন। কিন্তু চারজনের কাছে আমি ব্যাখ্যাটি শুনবো। মানে আগে একটু ইন্টারভিউটা দেখে মোস্তফা জব্বার তৈরি থাকুন, আপনাকে দিয়ে শুরু করবো, তারপর আমি মান্নান স্যারের কাছে যাবো, তারপর মশিউর স্যারের কাছে। জি, একটু দেখে নি। At least for the sake of humanity, to save my unfortunate people, unarmed civilians were killed by the barbarous army of Pakistan. We expected, as a democratic nation, that the United States administration should have been protested, at least to say that don't do this, at least for the sake of humanity. I am sorry. They have not done it. Sheikh Mujib wants USA desperately. In interviews, he tries to mask his feelings about the U.S. government, but on occasion, they explode. You are a very powerful country. I know that. But power comes from the people, you remember it. You have a sufficient force in Vietnam. What you have done? You have fought. You have fought. You have failed to conquer it. People are against it. Who can produce the best mechanized army in the world? American government. But you have sent everything to the Vietnam. Is it possible for you to conquer it? No. মোস্তফা জব্বার কি যুক্ত করবেন, তারপর আমরা মান্নান স্যারের কাছে যাব। আমরা আনমিউট করবেন, মানে শব্দ আসছে না। জি 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 জি, হ্যাঁ। আমি বললাম তো, যত শুনছি তত মুগ্ধ হচ্ছি, যত পড়ছি তত মুগ্ধ হচ্ছি, এবং এটি অত্যন্ত স্পষ্টভাবে তিনি যে কথাটি বলেছেন, আমি এই জায়গাটা থেকে আসলে আসতে চাই যে তিনি এই বিদেশি সাংবাদিককে একদম সরাসরি যে প্রশ্নটা করেছেন যে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা বাহিনী হয়ে তোমরা ভিয়েতনাম দখল করতে পারছো না, তার প্রধানতম কারণ হচ্ছে জনগণ তোমাদের সাথে নেই। এবং এটি বঙ্গবন্ধু তার ছাত্র জীবন থেকে আরম্ভ করে তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি মুহূর্তে যেই জায়গাটায় সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন সেটি হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের পরিবর্তনটা করতে হবে। আমরা ভাগ্যবান এই কারণে যে আমি উত্তরাধিকারে বিশ্বাস করি। আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি উত্তরাধিকার সূত্রে বঙ্গবন্ধুর কন্যা, এবং বঙ্গবন্ধুর যে গুণাবলীগুলো আছে সেগুলো তো তিনি ধারণ করেছেনই। আমার নিজের কাছে মনে হয় তিনি যেহেতু পরবর্তী প্রজন্ম সেহেতু আরো বাড়তি কিছু অর্জন করেছেন। সেই কারণেই আমরা ভাগ্যবান মানুষ যে আমরা আজকে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনে যেতে দেখছি, সেই বাংলাদেশের অসীম সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কথা তিনি সেই কবে বলেছিলেন, আমরা নিশ্চয়ই তার স্বপ্ন পূরণ করে দিয়ে যেতে পারবো, এটি আমাদের প্রত্যাশা। দারুণ। মান্নান স্যার আপনার কাছে শুনবো। আমাদের সঙ্গে কিন্তু মশিউর রহমান স্যার বসে আছেন কিন্তু, এবং মশিউর রহমান কোন মশিউর রহমান স্যার? সেই পদ্মা সেতুর সকল কাটা ধন্য করে তিনি কিন্তু আমাদের মাঝে আছেন, এবং আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আজকে বঙ্গবন্ধুর যে বিষয়টি আমরা দেখালাম, মানে সেই কিউবার কাছে আমরা পাট বিক্রি করেছিলাম, আমাদের খাদ্যবাহী জাহাজ ফিরে গেল, বঙ্গবন্ধু ধমকের সুরেই তাদের সঙ্গে কথা বলেছিলেন। আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন
মশিউর রহমান স্যারকে সাক্ষী রেখে বলতে চাই। মান্নান স্যার কি যুক্ত করবেন? জি ধন্যবাদ। আমি ছোট করে বলছি, শুনেন, দুইটি সময়ে প্রায় 4 দশক সময়ের ব্যবধান, 2 ড্রামা, 2 নায়ক, সেম প্রতিপক্ষ। প্রথম ড্রামা, তার সামনে তার মুখে বলা যে তোমরা ভিয়েতনামে কি করতে পেরেছো, তোমরা এত কিছু নিয়ে গেলে, কিন্তু যেহেতু জনগণের সমর্থন তোমাদের সঙ্গে ছিল না, তোমরা পারো নাই, তোমাদের দ্বারা সম্ভব হয় নাই। জনগণের জয়লাভ। 40 বছরের কাছাকাছি সময়ের পরে তারই সুযোগ্য কন্যা আরেক প্রতিপক্ষ, আবার সেই অন্য রূপে বিশ্বব্যাংকের নামে আবার আরেক প্রতিপক্ষ, একই পক্ষ, তাকে আবার বলা ঠিক আছে তোমরা পারবে না, তোমরা করবে না, তোমরা চলে গেছো, আমরা করব, আমরা পারবো। এই যে কি আইরনি, দুইটা জিনিস আমরা দেখছি 4 দশকের এপার ওপার। এবং দুই যে নায়ক, এই 2 নায়কের মধ্যে যোগসূত্র, সেই যোগসূত্রটা কি? সাহসের উৎস কি? পিপুল, জনগণ। যে পিপুলের কথা তিনি সেই সাংবাদিককে বলেছেন, মার্কিনীদের কথা ওই সময়, ঠিক একইভাবে তার কন্যা 4 দশক পরে সেই পিপুলের শক্তি নিয়ে, বাংলার কাছে তখন তো এত টাকাও ছিল না, বাংলা তখন এলডিসি, আমাদের তখন এলডিসির পরিচয়, আমরা এলডিসির পরিচয়ে পরিচিত, তলাবিহীন জুড়ি না কি সব বলতো তারা। সেই অবস্থানে থেকে তিনি বলছেন তোমরা নাই, চলে যাও, আমরাই করেছেন। তো এইভাবেই আমি আমরা যখন আজকে পদ্মা সেতুটি দেখি এবং রেল লাইনের কাজ শুরু হবে এবং আর 1 বছর পর আমরা সেটি মানুষ যাবে, নিশ্চয়ই মশিউর রহমান স্যার সেখানে গিয়ে অনেক স্মৃতি করবেন এবং অনেক হাসবেন নিশ্চয়ই স্যার, মানে সেই কথা তো আমরা বলতেই পারি। মশিউর রহমান কি যুক্ত করবেন? আমি মানে পদ্মা সেতুর শুরু হওয়ার ইতিহাস সম্পর্কে কিছু বলি। আপনাদের অনেকে জানেন, অনেক হয়তো জানেন না। পদ্মা সেতু করার জন্য প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয় বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এদের, কারণ এদের টাকা পয়সাও বেশি এবং এদের টেকনিক্যাল রিসোর্সেসও অনেক বেশি। এরা সবাই একই উত্তর দেয় যে এটা এনভায়রনমেন্টালি খুব ডিফিকাল্ট এবং কস্টলি, আমরা এর সাথে থাকবো না। বিশ্বব্যাংক লিখিতভাবে উত্তর দেয় যে তারা থাকবে না। তখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার একটা বুদ্ধি করলেন যে জাপান ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাতে উৎসাহী। উনি যখন জাপানে যান, উনি কয়েকটা প্রকল্পের কথা বিশেষ করে বলেন এবং জাপান সরকার একদম শেষের দিকে এসে বলে যে 3-4টে প্রকল্প যে বলা হয়েছে, যে কোনো একটি তারা করতে পারবে, একসঙ্গে সবগুলো নিতে পারবে না। আমি তখন ইআরডি সেক্রেটারি, আমি নেত্রীর কাছে গেলাম, যে ওনাকে বললাম, উনি তখন পার্লামেন্টের সেশন চলছে, এখন যেখানে প্রধানমন্ত্রীর অফিস, এখান থেকে পার্লামেন্ট আসার সময় উনি আমাকে বললেন যে আপনি আমার সাথে গাড়িতে আসেন, আমরা কথা বলতে বলতে যাই। আলোচনা কিন্তু এই সময়টুকুতে উনি বললেন যে, মানে হাসতে হাসতে বললেন যে আচ্ছা যদি পদ্মা সেতু হয় তাহলে আমার বাড়ি যেতে কত সময় লাগবে, ওনার বাড়ি যেতে কত সময় লাগবে? আমি 4.5 ঘন্টার মতো লাগবে আপনার। এরপরে উনি বললেন যে আপনার বাড়িও তো ওদিকে, আপনার বাড়ি যেতে কত সময় লাগবে? আমি যে আমার বাড়ি গোপালগঞ্জে পৌঁছবার পরে আর 1.5 ঘন্টা লাগে। তাহলে তো ভালো, রাজধানীতে সব লোক না এসে রাজধানী কেন মানুষের কাছে যাবে না? ওই একই সুর, বঙ্গবন্ধুর যে কথা যে মানুষের সাথে থাকতে হবে, মানুষ সাথে থাকবে, যদি না হয় তাহলে রাজনীতিতে সাফল্য আসবে না। নেত্রীরও সেই একই কথা, যে রাজধানীতে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন না থেকে রাজধানীতে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা মানুষের কাছে যাবেন। এই যে অনুভূতি এবং এই যে বিচার শক্তি, এটা দুজনের ভিতরেই আমরা দেখতে পারি। এবং এই যে মানুষের শক্তি যে সকল শক্তির উৎস, এই সত্য উপলব্ধি
দুজনকেই সাহস দিয়েছে, দুজনকেই মানুষের সাথে বড় শক্তির সাথে কনফ্রন্ট করতে ক্ষমতা দিয়েছে। আর এর সাথে আমি আরেকটি উল্লেখ করি, আমরা যখন বিশ্বব্যাংকের সদস্য পদ লাভের চেষ্টা করি, বিশ্বব্যাংক তখন বাংলাদেশের পর একটা চাপ সৃষ্টি করে যে পাকিস্তানের সময় যে ঋণ নেওয়া হয়েছে তার একটা অংশের দায়িত্ব বাংলাদেশ সরকার যেন নেয়। কয়েকবারই ওদের যে তখন ভাইস প্রেসিডেন্ট ছিল ইউজিন ব্ল্যাক, সে বাংলাদেশে এসেছে, বঙ্গবন্ধুর সাথে দেখা করেছে। বঙ্গবন্ধু তাকে শেষ পর্যায়ে তাকে বললেন যে দেখো, আমার আহ্বানে আমার জনগণ প্রাণ দিয়েছে, আমি যদি আবার আহ্বান করি তারা না খেয়ে থাকবে, কিন্তু তোমাদের এই শর্ত আমরা মানব না। যে অবিচার এবং যে অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, তোমরা সেই অন্যায় এবং অবিচারকে চিরস্থায়ী করতে চাও, অর্থাৎ পাকিস্তান একবার আমাদের শোষণ করেছে, সেই শোষণের যে দায়, সেই দায়কে আবার আমাদের পরে চাপাচ্ছ। এটা উনি ওকে বললেন। আর অভ্যন্তরীণভাবে আমাদের যারা কর্মকর্তা আছেন তাদেরকে বললেন যে ওই টাকা ব্যয় করে বাংলাদেশে কি কিছু করেছে এবং সেই স্থাপনা কি বাংলাদেশে আছে, যদি থাকে সেই দায়িত্বটুকু তোমরা কথাবার্তা বলে মিলমেশ করে নিতে পারো। বিশ্বব্যাংকের সাথে পরবর্তী সময়ে আলোচনা এই ভিত্তিতে হয়েছিল এবং এই কথা বলার বোধহয় 2-3 সপ্তাহ পরে বিশ্বব্যাংক উত্তর দিল, ওদের যে ভাষা যে উই আর প্লিজ টু কনফার্ম ইত্যাদি, যে আমরা আপনাকে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইঙ্গিত করেছেন বিশ্বব্যাংক সেই অনুসারেই আপনাদের সাথে এই ইস্যুগুলো সেটেল করবে। এরপরে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের যে আলাপ আলোচনা হয় তাতে পাকিস্তানের সময় যে ঋণ ছিল সেই ঋণের কোনো দায়িত্ব আমাদের নিতে হয়েছিল না, শুধু একটা ছিল পাকিস্তান আইডিএ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের যেটা কম সুদের ঋণ, তার বাদেও একটা একটু বেশি সুদের ঋণ পাকিস্তান নিয়েছিল কিছু ফ্যাক্টরি করার জন্য। এর একটা অংশ বাংলাদেশ গ্রহণ করলো। আর বাইল্যাটারাল ঋণ যেগুলো ছিল এর প্রায় সবগুলোই গ্রান্টসে পরিবর্তন হলো। তো সেখানে ওই একই বঙ্গবন্ধু যে মানুষ আমার সাথে আছে, মানুষকে যদি আমি আহ্বান করি তারা আমার যে সিদ্ধান্ত এবং তোমাদের জন্য আমরা যে শর্ত দিচ্ছি সেটা তারা পালন করবে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা একদম 1 মিনিটের একটা বিরতি নিব, তারপরে সবাই একবার করে সুযোগ পাবো, তারপর আমরা মানে অনুষ্ঠান শেষ করবো। নিচ্ছি একেবারে 1 মিনিটের একটি বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। মোস্তফা জব্বার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, মানে শেষ কথা আপনি কি বলবেন আপনি এখনই ভাবতে থাকুন কি বলবেন। এস ভদ্র, আপনি একেবারে 30 সেকেন্ড সময় পাবেন, মানে সামগ্রিক অনুষ্ঠানের আলোকে কি যুক্ত করবেন, একদম ছোট করে। আচ্ছা, আমি প্রথম একটু ইয়ে নিচ্ছি। বাংলার একটা প্রবাদ আছে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এখন পিতার কথা বললাম, মায়ের কথা একটু বলা দরকার। বেগম ফজিলাতুন্নেসা মুজিব, উনি নিভৃতচারী, সংহিতা অনুরাগী এবং অসাধারণ মেধার অধিকারিণী ছিলেন। ওনার জন্য আমরা এবার ওনার জন্মদিনে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিলাম এবং উদ্বোধনী খাম প্রকাশ করেছি, এবং বঙ্গমাতার জীবনীটা লিখেছেন আমাদের মাননীয় মন্ত্রী। এক্ষেত্রে আমি বঙ্গমাতার সম্পর্কে কয়েকটি, আমরা একেবারে 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। আমরা আবারও অন্য কোনো সময় আপনাকে দিব। বিশেষ করে মশিউর রহমান স্যার, একদম হাতে গোনা 30 সেকেন্ড সময় পাবেন। আপনি কি বলে শেষ কথা কি বলবেন মশিউর রহমান স্যার? মশিউর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? 30 সেকেন্ড সময় আপনার সমাপনী বক্তব্য।
আচ্ছা আপনি জি আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে ডক্টর মুশিরুম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? 30 সেকেন্ড সময় পাবেন সমাপনী বক্তব্যের জন্য। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি 30 সেকেন্ডে কি বলবেন? আচ্ছা, বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং তার যে একাগ্রতা, সাহস, ত্যাগ, এর ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা মানুষের জীবনে নতুন আকাঙ্ক্ষা, নতুন অ্যাসপিরেশন, নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করে। সেই সুযোগ উপলব্ধি করার জন্য আর একটা নেতৃত্বের দরকার। আমাদের এটা সৌভাগ্য যে আমাদের এই স্বাধীনতাকে অর্থবহ করার সময় নেতৃত্ব পেয়েছি বঙ্গবন্ধুর মেয়ে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমরা সেই জন্য তাদের উভয়ের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। মান্নান স্যার, শেষ কথা কি হবে? ধন্যবাদ। যেভাবে ডক্টর মশহুর বললেন, একই ড্রামার দুই দিক, দুই নায়ক এক সূত্রে বাঁধা। তাদের মধ্যে সিমেন্ট কি দিয়ে বাঁধা? সিমেন্ট হলো জনগণ। সেই তখন আমাদের মহা বিপদ যখন ছিল, আমাদের জাতিসত্তার বিলুপ্তির পথে ছিল, উদ্ধারের জন্য আমাদের মহানায়ক জনগণের শক্তিতে ভর করে দাঁড়িয়েছিলেন। তেমনি এখন এই মুহূর্তে অর্থনৈতিক মুক্তি, পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, নিজেকে প্রতিষ্ঠা করার বিশাল সংগ্রামে আবার জনগণকে সঙ্গে নিয়ে তারই কন্যা, তার সুযোগ্য কন্যা আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উভয় মহানায়ক আমাদের জীবনের এই মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে যোগসূত্র স্থাপিত করেছে। পিপল সবসময়, জনগণ সবসময় থাকবে অবিনশ্বর ভাবে আমাদের ইতিহাসে, এবং সেই জনগণই আমাদের একমাত্র লিঙ্ক বা শিক্ষক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মোস্তফা জব্বার, বরাবরের মতো একটা দারুণ কথা বলে আপনি অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ প্রণব। আমি গত বছর স্পেনের বার্সেলোনায় গিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে স্পেনের কাতালুনিয়া নামে একটি প্রদেশ আছে। এই প্রদেশটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে। কাতালোনিয়ান একজন আমাকে জিজ্ঞেস করেছিল, তো তোমাদের ইতিহাস আমি পড়েছি, তোমরা মাত্র 9 মাসে তোমাদের দেশটা স্বাধীন করতে সক্ষম হয়েছ। আমরা এতদিন যাবৎ চেষ্টা করতেছি, কিন্তু আমরা পারতেছি না কেন? আমি তাদেরকে যে জবাবটা দিয়েছিলাম সেটি একটু উল্লেখ করতে চাই। আমি বলেছিলাম, তোমাদের সবচেয়ে বড় যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটা হচ্ছে তোমাদের একজন বঙ্গবন্ধু নেই। আমাদের একজন বঙ্গবন্ধু ছিল, আমাদের একজন বঙ্গবন্ধু এখনো আছে। সুতরাং যতক্ষণ বঙ্গবন্ধু পাবা না, ততক্ষণ তোমার কাতালোনিয়ার স্বাধীনতার কথা চিন্তা করো না। এটি হচ্ছে আসলে আমাদের বাস্তবতা। এটি আসলে ভাগ্যবান মানুষ আমরা যে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এখনো আমরা বেঁচে আছি, এবং বঙ্গবন্ধু মরেন নাই, কোনোদিন তিনি মারা যাবেন না, এটিই আমাদের বিশ্বাস। দারুণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।